জোহার। এটা বার্তা মিডিয়া পডকাস্টের 2 নম্বর পডকাস্ট, আর আমার সঙ্গে আছে অভিজিৎ মাহাতো। অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যালি 2বার দেখা করেছিলাম, তারপরে মনে হলো যখন পডকাস্ট করি তখন একবার অভিজিৎ দার সঙ্গে ইন্টারভিউ করব, বা ইন্টারভিউ ঠিক নয়, পডকাস্ট এমনি আসে পরে কুলিমুড়ায় যেমন গল্প হয় সেরকম গল্প করব। তো সেই ক্ষেত্রে আজকে রবিবারের দিন প্রত্যেকদিন রাত 9টার সময় যেমন প্ল্যান করছি, তো সেই রকম পডকাস্ট গুলো আপলোড করার চেষ্টা করছি। যেমন রেকর্ড হচ্ছে সেরকম করে শুরুতে ভিডিও, তারপরে সেগুলোকে একটু এডিট করে সেগুলোকে একটু ঠিকঠাক করে পর আরো আপলোড করা হচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমি অভিজিৎ দার সঙ্গে এমনি বেসিক যেমন কথা হয় বর্তমান জীবনযাত্রা, বর্তমান সমাজ, চাষবাস, পড়াশোনা, তথ্য প্রযুক্তি, টেকনোলজি, বিভিন্ন জিনিসের ব্যাপারে কথাবার্তা বলবো। পডকাস্ট এমন একটা জিনিস, একটা বিষয়ের ব্যাপারে যখন কথা বলতে 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 শুরু করি, যেমন একটা বই পড়তে যখন শুরু করি, ভিডিও দেখার বই পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। বই পড়লে ব্রেনটা সে ইমাজিনেশন লেভেলে চলে যায়, সেরকম যদি কেউ একটা জিনিস শুনে, তো শোনার ক্ষেত্রে যখন চোখটা কাজ করে না তখন সেই ইমাজিনেশন লেভেলে চলে যায়, নিজেই এটা ওটা ভাবনা চিন্তা করা যায়। তো সেই ক্ষেত্রে পডকাস্টের ভিতরেও একই রকম হয়, যখন একটা জিনিসের ব্যাপার কথা বলতে শুরু হয় এমন কথা বলা হয়, ভিডিওগুলো বেশ লম্বা হয়ে যায়। তো যারা এই পডকাস্টটা শুনছে বা দেখছে, যদি কেউ শুনতে চায় তাহলে স্পটিফাইও অ্যাভেলেবেল আছে, আর যদি কেউ এমনি দেখতে চায় ফেসবুক বা ইউটিউব পেজেও অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা বলবো, তাই তো অভিজিৎ দা? অবশ্যই। একদম পুরো রিল্যাক্স, হেভি রিল্যাক্স, পুরো ক্ল্যাম ভাবে, কোনো একদম না চাপ নাই, কোনো হড়বড়ি নাই। না, আমি পুরো রিল্যাক্স আছি। তো আজকের এরকম পডকাস্ট করার আমাদের প্ল্যান ছিল সকাল থেকে, আর আমরা যেহেতু এমন একটা জায়গা থেকে আসি যেখানে এই ধরনের কাজগুলো করাটা বিশাল চাপ, আর টেকনোলজিক্যাল জিনিসটা নিজেদের যতটুকু জ্ঞান ফেসবুক, ইউটিউব বা ইন্টারনেট থেকে পড়ে, এখান থেকে জানা যে এরকম কোনো কোর্স করেছি বা এইসবের ব্যাপারে জানার কোনো নলেজ আছে বা কারো আন্ডার কাজ করেছি সেরকম কিছু নেই, নিজেরাই এটা ওটা খুঁটুর খাটুর করে করে চেষ্টা করছি, তাই তো? অবশ্যই। তুমি কি বলো? একদম আমিও ওইটাই। আমি তো তোমারলেও কাঁচা টেকনোলজি, মানে আমি অনেক কাঁচা। আর বোধহয় এইটা হয়ে গেছি ওই সেই একটু নির্ভরশীলতার জন্য, মানে আমার সঙ্গে আমার মাসির বেটা আর অপূর্ব ভাই আছে। তাহলে ওই করে করে মানে আমার কিছু টেকনোলজি দরকার হলে হুট করে ওরাকে বলি, তখন ওরা করে দেয়। তাহলে এই করে করে আমি টেকনোলজি একটু কাঁচাই রয়ে গেছি। এখন আমার মানে মেন যেটা কথা বলার উদ্দেশ্য, যেটার ব্যাপারে আমি বেশি বেশি যাব, তুমি আরো যখন পডকাস্টের ভিতরে যাবে আমি চেষ্টা করবো যে তুমি ওই দিকটা একটু নজর দাও, আমি ওইটাকে আরো টানার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমরা বর্তমানে এমন একটা পর্যায়ে পড়ে গেছি, হয়তো বেশিরভাগ লোকের কাছেই তুমি হয়তো শুনবে যে আজকাল দিনকাল দমে খারাপ চলছে, আগেকার দিনগুলাই ভালো ছিল। কিন্তু তুমি যদি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দেখো, বা মানুষ কতটা সমৃদ্ধশালী হয়েছে ইউনাইটেড নেশনের বা বিভিন্ন ধরনের যে ডাটাগুলো দেখো, তো তখনকার দিনে মানুষের যত কষ্ট ছিল এখনকার দিনে অত কষ্ট নাই। মানুষের জীবনে আরো জিনিস বাড়িছে। আগে হয়তো কম জিনিসের মধ্যে জীবনটা চলে যেত, কিন্তু এখন আমাদের সবারই ঘরে বহুত কিছু বাড়ি গেছে। চাষবাসের উপর থেকে আমাদের যে একটা সমাজটা চাষবাসের উপরেই ছিল, ভারতবর্ষকে কৃষিভিত্তিক দেশ বলা হয়তো, এখন ঠিক বলা যাবে না, এখন চাষবাস বাদ দিয়ে অন্য অন্য দিকে যাচ্ছে। তো এই যে একটা ট্রানজিশন, আমরা এখন মাঝ পর্যায়ে আছি, না চাষবাসটা ছাড়তে পারছি না টেকনোলজিটাকে ভালো করে ধরতে পারছি। তো এই সব জিনিসগুলোর ব্যাপারে আমি একটু ডিটেলসে ডিসকাস করার চেষ্টা হ্যাঁ, করব। অবশ্যই। দেখো, আমি নিজে যতটা দেখেছি এবং যতটা পড়ে জানিয়েছি, দুটাকে মিলামিশাই আমি বলছি। প্রথমত হচ্ছে যে তুমি বললে না যে যদি আমরা অনেক কিছু পাই গেছি তাহলে আমরা হ্যাপিনেস ইন্ডেক্সে এত পেছনে আছি কেন। এটা একটা ব্যাপার বটে, এটা ভাববার জিনিস। আর 2 নাম্বার হচ্ছে যে যে আমরা স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছি। ইভেন জেনেটিক যে রিসার্চ গুলো আছে সেগুলাতে বলছে যে 2050 সালের মধ্যে ইন্ডিয়া জেনেটিক যে রোগ, সেই জেনেটিক রোগের ল্যাবরেটরি হতে চলেছে। তো সেটা নিয়ে পরে কখনো আলোচনা করবো। আপাতত আমাদের যে চাষবাস ভিত্তিক সমাজ, সেটাতে যদি ফোকাস করি তাহলেও দেখবো যে তুমি যেমন বললে যে আমরা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো শুধু আমরা মাঝামাঝি লয়, তোমার সঙ্গে একবার কথা বলবার সময় কথায় কথায় বললাম যে আগে ছিল গ্রাম ভিত্তিক শহর, গ্রামের উপর ভিত করে শহর গড়ে উঠেছিল। এখনো আমরা সেইটার থ্রু দিয়েই আমরা বলতে থাকি এখনো যে গ্রাম স্বাধীন, শহর অনেকটা পরাধীন, অনেক অমুক। কিন্তু আসল ব্যাপারে এখন দাঁড়াই গেছে, যদি আমরা মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে আমরা দেখব যে এখন আমরা হয়ে গেছি শহরের মুখাপেক্ষী, শহর ভিত্তিক গ্রাম হয়ে গেছে। গ্রাম ভিত্তিক শহর আর এখন নাই, এখন মার্কেট ইকোনমি আমাদেরকে কন্ট্রোল করে বিভিন্ন ভাবে। আগে আমার যে বিলটায় ধান ভালো হতো, আমি সেই বিলটার ধান বীজটা আমার কাছে রাখিয়ে দিতাম পরের বছর মানে চারা করার জন্য। এখন কি হচ্ছে, আমি ধানটা বিক্রি করে দিচ্ছি আর বীজটা কিনে নিয়ে আসছি বাইরের থেকে, তাইলে আমার নির্ভরশীলতা বাড়লো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যে আমাকে রাসায়নিক সার ইউজ করতে হচ্ছে, রাসায়নিক বিভিন্ন কীটনাশক ইউজ করছি, যেটার কোনোটাই আমি নিজের কাছে তো নিজে তৈরি করি নাই। তাহলে কি হলো, আমার নির্ভরশীলতা 2 নম্বর গেল। 3 নাম্বার, যখন আমি যে জমিটাকে নাগল করব, আগে প্রত্যেকটা ঘরে গরু কাড়া ছিল, গরু কাড়ার নাগলে হইতো।
এখন আমাকে ট্রাক্টরে করতে হচ্ছে, ট্রাক্টর তো আর সার দেয়নি, তাহলে সেই সারও আমাদের নাই। আর ট্রাক্টরের ইঞ্জিনটাও আমরা তৈরি করিনি, সেটাও বাইরের থেকে আসছে। ধান ঝাড়াই মাড়াই সবকিছু এখন ইঞ্জিন করছে, যে ইঞ্জিনের কোনোটাই আমাদের তৈরি করা নয়, সেটা বাইরের থেকে তৈরি হয়ে হয়ে আসছে। সুতরাং আমরা সব দিক থেকে এবং এবং হচ্ছে আমাদের যে প্রাত্যহিক জীবনে যেগুলো আমরা ব্যবহার করি, ধরো তুমি ডাল রাঁধবে, তো বেসিক বেসিক ইনগ্রেডিয়েন্ট কি আছে? সামান্য কটা পেঁয়াজ, তেল, ডাল। তুমি তোমার ঘরের বা যারা দেখছে তারাও তাদের ঘরের যারা বড় আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে যে আগে ঘরে খাওয়ার মতন মুগ ডাল, মুসুর ডাল, যাই হোক ডাল টুকটাক চাষ হতো, ছাঁচি পেঁয়াজ বা নানা রকমের পেঁয়াজ ঘরে চাষ হতো, ঘরে সরষার তেল খসলার তেল মেশাই সারা বছর চলে যেত, আর নাইলেও কচড়ার তেল। কিন্তু এখন আমরা ঘরের সরষা খসলা বিক্রি করে বাইরের থেকে সরষার তেল কিনে নিয়ে আসি, যে সরষার তেলে কতটা সরষার অরিজিনালিটি আছে সেটা সেটা নিয়ে যথেষ্ট রকমের সন্দেহ আছে। আর হাজার রকমের রোগ জ্বালা ঢুকাচ্ছি, তো রোগ জ্বালা ঢুকানোটাকে যদি সাইডও করি, তবুও স্বাধীন বা স্বাধীন যে সত্তাটা, কোমরের যে জোরটা আমাদের পূর্বপুরুষের ছিল, সেই কোমরের জোরটা আমরা পাইনি। এখন অনেক লোকেই বহু ক্ষেত্রে বলে যে এটা আমরা একটা কমজোর একটা জেনারেশন বটি, সেই কথাটা কিছুটা কথাটা একদম ঠিক। তো একদম ঠিক আগেকার কথা। লোক যতটা বলবান ছিল ফিজিক্যালের দিক থেকে, শারীরিক শুধু যত ফিজিক্যাল নয়, মতো ছিল, মেন্টালিটি, এখনকার কিন্তু সেই জিনিসটা নাই। মানে মেন্টালিও কেউ আগে যতটা স্ট্রং ছিল, দেখো তুমি স্ট্রং কখন হতে পারবে? তুমি বলো। আমার আমার রোজগারের জায়গাটা যখন কোথাও একটা আটকে থাকবে, তখন কি আমি স্ট্রং হতে পারবো সেখানে? তো সেইটাই তো কিন্তু ব্যাপার। তখন তুমি যে সময়ের কথা বলছো অভিজিৎ দা, তখন কিন্তু খাবারের একটা গুরুত্বপূর্ণ রোল ছিল। আগে হয়তো তুমি জানো হুম। যে সবার ঘরে কিছু কিছু মুনিশ থাকতো বা বাগাল থাকতো, যারা কিনা ধানের বিনিময়ে তোমার কাছে এত মন ধান নিত বছরের শেষে, তার বিনিময়ে গোটা বছর তোমাদের ঘরের খাটিয়ে একটা দেবে। লোক হিসাবে থাকতো, বা বিভিন্ন গরু ছাগল হুম কাড়া হুম হুম ভেড়া সবগুলাকে চড়াই দিত বা দেখে দিত। হুম। কিন্তু এখন সেই খাবারের যে একটা ভ্যালু, মানে একটা তখনকার দিনে ধান, এক মণ ধান মানে বিশাল ব্যাপার, হয়তো আমাদের এই অঞ্চলে অত ধান হয়নি, তাহলে খাবারের একটা ভ্যালু ছিল। ধীরে ধীরে যখন এই যে গ্রিন রেভলিউশন বা যেটাকে আমরা সবুজ ক্রান্তি বলি, তো না, সবুজ এখানটায় ক্রান্তি একটু ধীরে ধীরে তোমাকে যখন আমি কারেক্ট আলো। করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওটা খাবারের ভ্যালু নয়, ধানটা একরকম ভাবে আমাদের সামাজিক মাধ্যমের একটা এক বাটার সিস্টেম, জানো তো, সিস্টেমের বাটার একটা সিস্টেম, যেটাকে ওই বিনিময় প্রথা বলে। বিনিময় প্রথা। বাটার সিস্টেমের একটা মাধ্যম হচ্ছে ধানটা। যেমন তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমাদের এরিয়াতে চাষিবাসী অনেক সম্প্রদায় আছে, যেমন চাষা আছে, কুর্মীরা আছে। তো আমি চাষা আর কুর্মীকেই ধরছি। চাষা আর কুর্মীরা ধান চাষ করে, মেনলি ধান চাষ করতো, এখনো করে দেখবে। আচ্ছা, বাউরি আমাদের এরিয়ার একটা বড় জাতি। বাউরিদের প্রথাগত চাষ কি জানো? না। বাউরিদের প্রথাগত চাষ হচ্ছে পান। তারা পান চাষ করতো, তারা কিন্তু ধান চাষ করতো না। এরপরে ব্যাপার হচ্ছে পানটা বাউরিরা কাকে দিত? না, পানটা বাউরিরা দিত তামলিদাকে। তামলিদের পেশাগত পেশা হচ্ছে পান বানাই, পান বিক্রি করা। তাহলে এটা কোনো তুমি হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল কোনো ডাটা থেকে বলছো কি? হ্যাঁ, একদম ফ্যাক্টের উপর দাঁড়া আমি বলছি। তো তামলি লোক সে পান বানাইলো, সে পানটা একটা চাষাকে বা একটা কুর্মীকে দিল, তার বিনিময়ে সে কি পাইলো? ধান পাইলো। এরপরে তামলি যখন বাউরির কাছ থেকে পানটা কিনে নিয়ে আসছে, যে পানটা চাষ করছে, তখন সে তাকে বিনিময়ে ধান দিচ্ছে। টোটাল একদম একটা সার্কেল ওয়াইজ একটা সমাজ ব্যবস্থা ছিল, একটা টোটাল একটা সার্কেলে চলে আসছে। এবং সেখানে ধানটা একটা বাটার সিস্টেমের মতন ঘুরে 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 যাচ্ছে। তো শুধুমাত্র খাওয়ারের কারণের জন্য যে ওরা ছিল এটা নয়, মানে বাটার সিস্টেমটাই ছিল, যে কারণের জন্য দেখবে যারা লাপিত ছিল, তা ভোলা লাপিত বলে, যে বছরের শেষে তাকে কিছু ধান দেওয়া হতো। তারপরে ভোলা সিস্টেম যখন একটু মডার্ন হলো, তখন বছরের শেষে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হতো। ওইটাই বলছি, তো ধানের যে ভ্যালু, মানে হুম ধানের একটা জিনিসের কেমন, তোমাকে একটা ছোট এখন বর্তমান সময় যদি এক্সাম্পল বলি, একটা ধরো আইফোন আছে, আইফোনের দাম হচ্ছে 1.5 লাখ টাকা। তো হুম 1.5 লাখ টাকা মানে বাজারে ওর একটা ভ্যালু আছে, মানে হুম হুম আইফোন হুম মানে একটা ব্র্যান্ড, ও পিছনে অ্যাপেলের লোগোটা দেখলে বুঝে যাবে যে একটা ব্র্যান্ড বটে। তো সেরকম ধরো এই আইফোন গুলো আজ থেকে ধরো বেশি লয়, আর তুমি দেখলি 10 বছর পরে আইফোন সবার হাতে হাতেই থাকবে, তখন কিন্তু এই যে একটা ব্র্যান্ড ভ্যালু বলে জিনিস আছে সেটা কিন্তু আর রইবেক নাই। তো না। সেরকম ধান যে জিনিসটা ছিল, তখন ধান চাষ করা অনেকটা তোমার মুশকিল ছিল আমাদের যে হুম হুম হুম। প্রাকৃতিক পরিবেশে, সেই ধান এতটা হতো নাই। তো সেই ক্ষেত্রে ধান একটা ভ্যালুয়েবল এসেট ছিল, তার হ্যাঁ। কারণ হচ্ছে তখনকার দিনে হাইব্রিডাইজেশন আসে নাই, না। কেমিক্যাল চাষও আসে নাই, নিজের যাটুকু হয়তো ঘরের টুকু দরকার হইতো, আর ঘরের টুকু খাই পরে বাস গোটা বছরের ধানটা হয়ে গেলে তো মানুষ এরকম বেশি
চাষও করতো না। তো সেই ক্ষেত্রে নিজেরা যখন খাবো তখন কেমিক্যালটা দিত নাই। এখন জিনিসটা হয়ে গেছে যে আগে বাজারে বিক্রি করতে যাব, তারপর যেটা বাঁচবে সেটা ঘরে খাবো। আর তখনকার দিনে হয়তো যে আগে নিজে ঘরে খাবো, তারপর বাজারে যখন বিক্রি করতে যাবো সেই সেই যেটা বাঁচবে সেইটা পাঠাবো ঘরে খাবার পরে। কিন্তু এখন ধীরে ধীরে এটার কারণও আছে জানো, এই আমাদের যেটা একটা চাষবাসের গোটা সিস্টেমটা চেঞ্জ হয়েছে দেখবে। তখন আমাদের মনে হয় যখন এই গ্রিন রেভলিউশন বা হরিত ক্রান্তিটা যখন আমাদের ভারতবর্ষে প্রথম আসেছিল, সেই তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল ওই লাল বাহাদুর শাস্ত্রী মনে হয়। তুমি এইসব জিনিসের ব্যাপারে পড়বে আরো ভালো। এটা মোটামুটি থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে জিনিসটা শুরু হয়। তো মোটামুটি একটা ভালো লেভেলে, হ্যাঁ ওটাতে মানে 2-3টা প্রধানমন্ত্রীর যোগদান আছে। জওয়াহরলাল নেহেরুরও কিছুটা রয়েছে, তার সঙ্গে আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর রয়েছে, এবং পরবর্তীকালে সেকেন্ড যখন রেভলিউশনটা আসছে তখন ইন্দিরা গান্ধীরও একটা রয়েছে। এখনো তো তুমি দেখো না, বড় বড় যে কোম্পানি গুলো আছে তারা প্রত্যেকেই চাষের মানে ব্যবস্থায় ঢুকবার একটা চেষ্টা করছে। ইন্ডিয়ার ক্ষেত্রেও তুমি সবাই চেষ্টা করছে, তার কারণ আছে। দেখো একটা চাষির ছেলেকে ট্রেনিং দিয়ে পর তোমার ড্রাইভার বানাই দিবে, ইলেকট্রিশিয়ান বানাই দিবে, ঠিক আছে, আরো অনেক কিছু বানাই দিবে, কিন্তু তোমার একটা চাষের ছেলেকে যে ভালো করে কি করে চাষ করতে হবে ওইটা কোনোদিনই শিখাবে না। কারণ সবসময় বড় বড় যে হাউস গুলো আছে তারা সবসময় চায় যে কি করে স্মল আর মার্জিনাল ফার্মার যারা হয়তো 1 বিঘা 2 বিঘা চাষ করে কোন রকমে খাচ্ছে, ওদেরকে কি করে এলিমিনেট করে ওদের জমিটা নিয়ে পরে আমি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারবো। এটা হচ্ছে সোজা সাপটা কথা। কারণ আমাদের ভবিষ্যতে তোমার ম্যাক্সিমাম খাবার গুলাই প্যাকেট আর ইন্ডাস্ট্রিয়ালাইজ খাবারের দিকে চলে যাচ্ছে। আমরা যে এত পরিমাণ প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল ছিলাম, সেই প্রাকৃতিক খাবারটা দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে। হয়তো আমাদের 1-2টা জেনারেশন আগে গোটা জীবনে হয়তো আগেকার লোকরা যতটা প্লাস্টিক ব্যবহার করে না, গোটা জীবনে আমরা হয়তো সেই তত পরিমাণ প্লাস্টিক 1 মাসের মধ্যে ব্যবহার করছি। একদম। আর প্রাকৃতিক খাবারের কি বলবো, ছোট ছোট উদাহরণ তুমি দেখলেই বুঝতে পারবে। যেমন যেহেতু আমরা মানে জীবনযাত্রা নিয়ে বলছিলাম, তোমাদের গায়ে কটা ঘরে পিয়ারি গাছ আছে বলো না? একদম সাধারণ জিনিস, পিয়ারি। পিয়ারি মানে আঞ্জির 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 গাছ। আচ্ছা, আমি বলি পিয়ারি আর কি জিনিস ওটা? আঞ্জির। আচ্ছা আচ্ছা, আগে সবার ঘরে থাকতো আঞ্জির, থাকতো তারপরে তোমার ওই মাদাল থাকতো। এগুলো তো মাদাল 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 কজনের ঘরে আছে? আগে সবার ঘরে থাকতো মাদাল, মাদাল ঝুড় থাকতো গাদা, এখন তো নাই বললেই চলে। থাকতো। তো সেইটাই সেই কথাটাই বলতে যাচ্ছি যে আমরা না জানিয়ে আমাদেরকে, এবং কিছুটা আমাদের দ্বারা মানে বাই ফোর্স নয়, মানে বাই ফোর্স মানে যে গায়ের জোরে করানো হচ্ছে এমনটা নয়, কিন্তু মাথার জোরে করানো হচ্ছে এমন ভাবে যে আমরা বুঝতেও পারছি না আমরা সেই কাজটা করে দিচ্ছি। যেমন আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমাদের গায়ে ইহার এলোভেরা জানো তো? জানবেই অবশ্যই। তো এলোভেরার একটা একটা বনে একটা জায়গা ছিল যেটা এলোভেরা প্রচুর ছিল প্রাকৃতিক ভাবে। এরপরে কি হয় না, বাইনারা মানে যারা ওই অ্যালোভেরা ফেলোভেরা এখানে ব্যবসা করে, বাইনা বলতে আমি কিন্তু কোনো জাতির কথা বলছি না, এটা ক্লিয়ার করে দিই, নাইলে বাইনা জিনিসটা একটা যেহেতু জাতের ক্ষেত্রে ব্যবহার হয়। তো সেই বাইনারা এসে ওইখান থেকে গায়ের লোককে আমাদের কিছু টাকা দিয়ে আর এমন ভাবে সব অ্যালোভেরা গুলাকে নিয়ে গেল যে প্রাকৃতিক যে কাঁড়ভাঙ্গার জঙ্গলে অ্যালোভেরা ছিল সেইটা বিলুপ্ত নাই। এখন ইয়ার ঘরে তার ঘরে একটুকু আধটুকু কেউ হয়তো টবে কিছু করে রেখেছে, সেইটাই আছে। এই ধরনের জিনিসগুলো দেখো ধীরে ধীরে তো ওইটাই হচ্ছে। আর এটার ব্যাপারে যদি তুমি বেশি একটু রিসার্চ করো তো দেখতে পাবে যে এমন ভাবে আমাদের ব্রেন গুলাকে প্রোগ্রামিং করেছে, শুধুমাত্র ব্রেন বলবো না, খাবার যে হ্যাবিট এমন করে প্রোগ্রাম করা হয়েছে যে আগামী 10 বছরে হয়তো তোমার ভাতটা মুখে দিলে মনে হবে যে এটা কি খাচ্ছে। যেমন এখনকার দিনে হয়তো বিভিন্ন প্যাকেট যে খাবারগুলা খাবার পর আমরা মনে করি যে এটা কি ঠিক টেস্টটা পছন্দ হলো না, তখন মনে হবে যে ভাতটা খাচ্ছি তখন ঠিক পছন্দ হচ্ছে না আগামী 10 বছরে। আসলে আমাদেরকে মানে আমরা যখন কোনো কিছু করছি তখন আমরা মনে হচ্ছে যে আমি আমার নিজের মনে করছি, কিন্তু আমাকে কিভাবে ম্যানুপুলেট করা হয়েছে বা করা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট। যেমন ধরো আমার ইন্টারেস্ট বা প্রেফার। হ্যাঁ, আমাদের জীবনযাত্রায় এখন মদের একটা বিশাল বড় ভূমিকা, মারাত্মক লেভেলের মদ। কিন্তু তুমি দেখবে যে মদটাকে কিভাবে প্রমোট করা হয়, মাঝে মাঝেই দেখবে পেপারে আসবে অ্যালকোহলে উমুক উমুক সুবিধা, অ্যালকোহলে তুসুক তুসুক সুবিধা। তাহলে যে ব্যক্তিটা মদ খাচ্ছে আর যে খাচ্ছে না, তার দুজনের মাইন্ডে কিরকম ভাবে জিনিসটাকে চলছে। এবং বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে ওষুধ দোকান পাও আর নাই পাও, মদ দোকান পাবে প্রত্যেকটা গাঁয়ে। গল্প আছে যে দুধ বিকতে গেলে তোমাকে ঘরে ঘরে বলতে হবে যে আমার দুধটা লাও, আর মদ দোকান হলে তোমার তুমি কোন জুড়ে পাতা যদি মদ দোকান খুলে রাখো লোক আপনি পৌঁছে যাবে। একদম। তো ওইটা জীবনযাত্রাটা আমাদের ওইভাবেই যাচ্ছে, এবং এমন ভাবে যাচ্ছে যেহেতু আমরা গাঁয়ের না তো ভালোভাবে বুঝতে পারি। যে আমি একটা ম্যাগাজিনে একটা কাভার স্টোরি পড়েছিলাম
যেটার কাভার স্টোরিটা ছিল হচ্ছে যে দ্য ডাইং ভিলেজ। সেইটা আমার মনে হয় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের জঙ্গলমহলের গ্রামগুলা মারা যাচ্ছে। গ্রাম মারা যাচ্ছে, মানে তোমার হচ্ছে যে এই যে গ্রামের যে চিরাচরিত জীবনধারা, সে জীবনধারা মারা যাচ্ছে, যে সামাজিক সম্পর্ক, সে সামাজিক সম্পর্ক মারা যাচ্ছে। তো এই সব মিলাই কিন্তু জিনিসগুলো মারা যাচ্ছে। এবং আহ এটা যে কেউ যদি চোখ কান একটু খোলা রাখে তাইলেই দেখতে পাবে কিরকম ভাবে আমরা মানে ধীরে ধীরে ইন্ডিভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে। মানে কি বলবো এটাকে, শুধুমাত্র নিজে একটা যে আমাদের একটা পারসেপশন ছিল। ওই ঘোড়ার নাল যেমন থাকে, ঘোড়ার হ্যাঁ হ্যাঁ নাল হ্যাঁ এইরকম, এই হ্যাঁ, ঘোড়ার নাল বলছি, ঘোড়ার ওই কি আরে আইসটা ঘোড়ার কি সাইডে বলে যেটা এটাকে, দেই এরকম আর করে। কি, হ্যাঁ। তো ওইটাই আর কি, মানে আমাদেরকে টোটালি কাট করে দেওয়া হচ্ছে। টোটালি সমাজ ব্যবস্থাটা মানে এমন ভাবে ভারতীয় আইন কানুন গেলে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে টোটাল শেষ করে দেওয়া হচ্ছে। এটার থেকে উন্নতির কোনো জায়গা আমরা মানে নাই, এবং সেখান থেকে যদি বাইরে হতে হয় তাহলে সেটার জন্যই বরঞ্চ বেশি স্ট্রাগল করতে হবে। তো একটা ঘটনা, মানে ঘটনাটা এরকম যে ভারতীয় গ্রাম সম্পর্কে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্ন রকম কথা বলে গেছে, বিভিন্ন রকম স্টাইল। তো তার মধ্যে তুমি মানে যেমন গান্ধীজির কিছু আছে, নানা রকমের আছে। তো ইংরেজ একটা অফিসার মেটাক্যাপ নাম, জানি না শুনেছো কিনা, বড় লাট ছিল আচ্ছা, এক সময়। মেটাকে। হ্যাঁ। তো সেই ব্যক্তিটা মানে অল ওভার ইন্ডিয়া বিভিন্ন গ্রাম ঘুরে ভারতীয় গ্রাম সম্পর্কে একটা মত প্রকাশ করেছিল। তো সেখানে সে লিখেছিল যে ভারতীয় গ্রামগুলো এরকমই, এক একটা ছোট ছোট রিপাবলিক। যে কথাটা আমরা শুরুর সময় বলছিলাম যে ছোট ছোট একটা একটা রিপাবলিক, যেখানে বিচার ব্যবস্থা তাদের নিজের, যেখানে একদম আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা তাদের নিজের, তাদের যা কিছু প্রয়োজনীয়তা তারা নিজেরা সেই গ্রাম থেকে ফুলফিল করে নেয়। তো এরকম ভাবে তারা সেই গোটা গ্রামের জিনিসটাকে দেখিয়েছিল, বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ, যেটাকে আমরা স্বাধীন গ্রাম বলা যেতে পারে, যে একটা হ্যাঁ গ্রাম একটা দেশের মতন করে একদম নিজেদের মধ্যে যা কিছু দরকার বাইরের থেকে কিছু আমরা লিবো নাই, নিজেরা স্বাধীন নেই। থাকবো। হ্যাঁ। তো এই সিস্টেমটা, এটা যে মানে অবাস্তব কোনো কল্পনা নয়, সেটা তখনকার লেখাগুলো দেখলেই বোঝা যায়। তো সেখানে স্পষ্ট ভাবে সেই জিনিসগুলো লিখছে যে হুন আক্রমণ হয়েছে, পাঠান আক্রমণ হয়েছে, মুঘল আক্রমণ হয়েছে, হাজারো মানে রাজা চেঞ্জ হয়েছে, কিন্তু ইন্ডিয়ান ভিলেজের যে সিস্টেমটা, ভিলেজ রিপাবলিক, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। একদম রিপাবলিক বলছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এখানে কিন্তু ভিলেজের রাজা বলে নাই বা জমিদার বলে নাই, পাবলিকের নিজেরাই রিপাবলিক। দাদা রিপাবলিক আর কি, নিজেদের দ্বারা সেটা চলতো। তো এখন কিন্তু সেই জিনিসটা নাই, না তো ভিলেজ এখন রিপাবলিক আছে, আর না ভিলেজ এখন স্বতন্ত্র আছে, কোনোটাই নাই। জিনিসটা সেই শুনেছে তো, সেই বাংলা একটা কথা আছে না, পৃথিবী গোল, আর ইংরেজিতে সেই বলে যে হোয়াটস গোজ অ্যারাউন্ড ইটস কামস অ্যারাউন্ড। তখন হ্যাঁ 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 বর্তমান আমাদের সমাজে আমরা দেখবে ব্র্যান্ড, চাকরি, কর্পোরেট, বড় বড় শহরে শিফট হতে হবে, এইসব জিনিসগুলোর উপর বেশি কথা বলি, বা এইসব জিনিসগুলোর ব্যাপারে চর্চা করতে বেশি পছন্দ করি, যাতে আমার আরো 10টা লোক আমাকে ভ্যালু করে, যে আমি এগুলা জানি। হুম হুম। বুঝতে পারছো, সেই হাব ভাব, হ্যাঁ 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 হাব ভাব মারার একটা ব্যাপার। একদম তো একদম। সেই ক্ষেত্রে তোমার একটা জিনিস হয় যে দেখবে এখনকার আমরা যে ধরনের লাইফস্টাইল অ্যাসপায়ার, মানে যেটা আমরা করতে যাচ্ছি, এক কথায় বলতে গেলে দ্য আমেরিকান ড্রিম। তুমি হয়তো শুনবে অনেক জায়গায় এই শব্দটা ব্যবহার করে, আমেরিকান ড্রিম শব্দটা, যে হ্যাঁ আমেরিকার যে লাইফস্টাইল, ওইখানে হ্যাঁ যেমন হ্যাঁ লোক হ্যাঁ, একদম। লিবারেটেড পছন্দ করে, হুম হুম খোলা হুম মেলা জীবনযাত্রা চাই, ওপেন থাকবো, কেউ আমাকে আটকাবে না কিছু। তো হুম সেই একই ধরনের তোমার যে জীবনযাত্রা গুলা, এই একই আমেরিকার লোক অলরেডি পাই গেছে না আমাদের থেকে, তো ওরা অলরেডি এইসব জিনিসগুলো আগে অভিজ্ঞতা করেছে, এক্সপিরিয়েন্স হুম করেছে। তো ওরা যখন ওইখানে দেখছে, তো ওইখানে তুমি দেখবে যে এখন কিছু কিছু জিনিস তুমি ইউটিউবে দেখতে পারো, কারণ ইউটিউবে হয়তো ব্লগ বা প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু বেশি পাবে, বা বিভিন্ন ব্লগ পড়ে লেখাগুলো পাবে, আর পাইলে বই পড়েও পড়তে পারো। তো সেইখানে না, যারা এই ধরনের লাইফ মানে একদম হাইয়েস্ট লেভেল এক্সপিরিয়েন্স করে লিয়েছে, ঠিক আছে, গোটা দিন পার্টি করবো, এই নিজের ফ্ল্যাট চাই, ঠিক আছে, হুম দীপর বড় শহরে থাকতে হবে, ট্যাক্সিতে করে আসতে হবে, ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে হবে, বড় শপিং মল ঘুরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। তো ধীরে ধীরে না আমাদের এই যে হাত, এই হাতগুলো আমাদেরকে ভগবান দিয়েছিল, হাতের ব্যবহার করে কি করে মানুষ বাঁচিয়ে থাকবে। এটা হুম হচ্ছে হুম, আমাদের মানুষের যাচ্ছে, তো সে বান্দরের থেকে আসিছে। তো বান্দর একদম। যেমন হাতের উপর নির্ভর করে ওদের গোটা জীবনযাত্রাটা চালায়, তো ওরা অলরেডি এই জিনিসটা দেখলো যে দিনের শেষে আমার হাতের কাজটা প্রায় কমে গেছে, 90% কমে গেছে। কিছু না, তুমি ঘুম থেকে উঠবে, ফোনে একটা ক্লিক করবে, তোমার ঘরের সামনে ক্যাব চলে আসবে, তুমি এই ক্যাবে করে অফিস যাবে, অফিস থেকে ক্যাবে করে ঘরে আসবে, টিভি দেখবে, রিমোট চালাবে, ঘুমাই দেবে, শনি রবিবার শপিং করতে যাবে আর অফিস যাবে, বাস ঘুরে বলবে, এরকম একটা রোবোটিক টাইপের হুম জীবন হুম হয়ে হুম, গেছিল। কিন্তু
এখন দেখবে তোমার ইউটিউব বা বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে ওইখানে সেলফ সাফিসিয়েন্ট লাইফস্টাইল বলে কিছু কিছু ভিডিও ব্লগ উঠে আসছে। তার মানে কি, যে আমার গোটা বছর খাবার জন্য যত ধরনের জিনিস লাগে সেগুলা আমরা বাইরে কারো কাছ থেকেও কিনবো না, নিজেরাই চাষ করবো বা নিজেরাই সব জিনিস করব। তো এগুলা তো অলরেডি আমাদের এখানে হতো, এগুলা তো আর নতুন কিছু লয়। একদম এখন সেগুলাকে ছাড়িয়ে দিয়ে পর যে আমার নিজের ঘরের চালটা ভালো লাগে, এটা মোটা চাল ওঠে, আমাকে বাইরের একটু পাতলা চাল খাইতে হবে, মেশিনের চাল খাইতে হবে, বাসমতি চাল খাইতে হবে। তো এইটা হচ্ছে বেসিক জিনিস, যে আমরা যেটা পিছনে যাচ্ছি ওইটা অলরেডি ওয়েস্টার্ন পিপল এক্সপিরিয়েন্স করে নিয়েছে। হ্যাঁ, ওরা কিন্তু চাইছে আমরা যে আমাদের এটাই ভালো ছিল। সেটার থেকে শিখি নাই কিছু। যেমন ধরো যে যেহেতু আমাদের টোটাল এখনো আলোচনাটা জীবনযাত্রার উপর যাচ্ছে, সেই কারণের জন্য বলছি আমেরিকান, ধরো 1950 বা 1960 ওই পিরিয়ডটাতে স্পেসিফিকলি, যখন আমেরিকান ওই মানে ওক কালচারটা একটা চরম সীমাতে গেছিল, সেই সময়ের যে ইয়ং জেনারেশনের যে কালচারটা তারা নিয়ে এসেছিল তাদের জীবনযাত্রার মধ্যে, মদ, তারপরে নানা রকমের মানে ওপেন এই টাইপের যে একটা লাইফস্টাইলটা আসছিল, আমাদের ইউথ জেনারেশনটা আমাদের গ্রামীণ যে সামাজিক কাঠামোটা ছিল, যে সামাজিক রীতি নিয়ম গুলা ছিল, সেইগুলাকে ভাঙার মধ্যে যেন সেই আনন্দটা পাই গেছে। সেই রীতি নিয়ম গুলাকে ভাঙে তারাও এখন সেই সিস্টেমের মধ্যে যাচ্ছে। তোমাকে একটা ডাটা দিচ্ছি, তুমি গুগল করলে দেখবে, বা যারা এখানে আছে তারাও চেক করতে পারে, যে 2000 সাল আর 2023 সাল, 2004 থেকে 2023, মোটামুটি এই যে 19 বছরের 20 বছরের একটা টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে দেখা গেছে অল্প বয়সী মেয়েদের অ্যাবর্শনের রেট 64% বেড়েছে। মানে ইমাজিন করতে পারছো? বাপরে। এবং সেটা রুরাল ইন্ডিয়ার, মানে এই ডাটাটা মেগা সিটির নয়, জীবনযাত্রার মধ্যে কিন্তু এগুলাও পড়ে। এবং এগুলার একটা কারণ হচ্ছে যে আমাদের সামাজিক যে রীতি নিয়ম গুলা, সেগুলাকে আমরা সম্মান ঠিকঠাক করতে পারছি না, বা বিদেশের থেকে আমরা শিক্ষা নিতে পারছি না। আজকে আমেরিকার, পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমেরিকার যে লোকগুলা যারা একটা সময় ওই ওক কালচারটা করেছিল, তো তারা আজকে ব্যাক আসছে তাদের সেলফ সাফিসিয়েন্ট লাইফস্টাইলে, এবং তারা ব্যাক আসছে রীতি নিয়মের মধ্যে থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। কিন্তু আমরা চাইছি ইন্ডিপেন্ডেন্টের নামে বা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার এমন একটা জায়গা যেখানে আমরা যা খুশি করতে পারি, কেউ আমাদেরকে কিছু বলার নাই। সোসাইটি গো টু হেল। আমরা সোসাইটির নামে সবসময় দেখবে নানা রকমের জোকস আমরা শুনতে পাই। আমরা নিজেরাও জানি না যে সোসাইটিকে ওই টাইপের করে আমরা ব্লেম করে করে সোসাইটিটাকে কতটা দুর্বল করে দিচ্ছি। বিশেষ করে ভিলেজ সোসাইটি। আজকে তোমার গ্রামে তোমার যদি কিছু হয়, তুমি বলো না সত্যি করে যে তোমার হয়ে সত্যি সত্যি কজন বেরাবে? কারণ আমরা সোসাইটির সে সিস্টেমটাকে রাখি নাই। কিন্তু এটা তো বাবু মেট্রো সিটির কালচার ছিল। আমি বলছি না কোথা থেকে কোনো কিছু নেওয়ার নাই, লাইফস্টাইলের জন্য, মডার্নাইজেশনের জন্য আমরা ভালো জিনিসটা প্রত্যেকের নিতেই পারি, কিন্তু অন্যের ভুল থেকেও তো আমাদের শিক্ষা নিতে হবে। অবশ্যই। তুমি যেটা কথাটা বললে না, সেই টাইমে তোমার আমেরিকাতে না তোমার হিপি হিপি পিরিয়ড ছিল, তো ঠিক হুম 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 একই সময় দেখবে আমাদের ইন্ডিয়া থেকে অনেক আধ্যাত্মিক গুরু, স্পিরিচুয়াল লিডার, যেমন তার মধ্যে এক নম্বরে আছে তোমার বলতে পারো প্রভুপাদ। অশো, ঠিক আছে, আচার্য রজনীশ, হ্যাঁ, প্রভুপাদ প্রভুপাদ, আছে। ঠিক আছে, রামদাস, আরো এই ধরনের অনেক লোক আছে। তো যারা ওদেরকে যাই পরে বুঝাতে যে হ্যাপিনেস কি জিনিস বটে, কারণ তখনকার ইয়ং জেনারেশন আমেরিকার এতটাই হিপি কালচারের ভিতরে মাতি গেছিল, সবাই চেষ্টা করছে যে গোটা দিন যেটাকে বলে রাস্তার ধারে পড়ে থাকবো, যা ইচ্ছা তাই ঘুরবো, ঘর যাবো না, খালি গায়ে ঘুরে বলবো, যেটাকে আমরা বলি যে শৃঙ্খলাবিহীন জীবনধারা। মানে একদম শৃঙ্খলাবিহীন জীবনধারার মানে হচ্ছে যে তোমার এখন বর্তমান সময়ে যেমন আমাদের একটা আধুনিক জগতের ভিতরে একটা বন্য জীব যখন ঢুকে যায় না, যে এটা নুচবো এটা তাড়বো, সেরকম টাইপের একটা জীবনধারা। হুম তো হুম হুম সবাই তখন ওই একটা জিনিসের পিছনে খুঁজছিল, হ্যাপিনেস, জীবনে কি করে সুখী হবো। তো সেই সুখের পিছনে খুঁজতে 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 তখন আমাদের ভারতবর্ষ, অবশ্যই সবাই জানে যে আধ্যাত্মিকের দিক থেকে গোটা পৃথিবীর মূল কেন্দ্র হচ্ছে ভারত। তাহলে সেই সময় ভারতের থেকে কিছু লোক সেই জিনিসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছিল ওইখানে যাই পরে, হুম। এমনকি ভালো রকম ওইখানে সেটার ফলাফলও পাওয়া গেছে, যেটার ফলে আজকে হয়তো তুমি শুনবে যে বিভিন্ন ওইখানে মানুষজন তারা আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেগুলোর উপর একটু বেশি করে অ্যাট্রাক্ট। হুম 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 একদম। এবং ওরা ফিরে আসছে। আমি এই স্বাধীনতার স্বেচ্ছাচারিতা নিয়ে আমার একটা ছোট ঘটনা মনে পড়ে গেল। আমি তখন কলকাতায় পড়তাম, এরকম প্রশ্নটা এরকম ছিল যে নিউক্লিয়ার ফ্যামিলিতে বেশি স্বাধীনতা পাওয়া যায়। এটা একটা মানে হুম। এটা নিয়ে ডিবেট হচ্ছিল। তো আমাদের যিনি স্যার ছিলেন তিনি ওই কথাটা বললেন, এবং তিনি সেই মতের সমর্থক, নিউক্লিয়ার ফ্যামিলিতে বেশি স্বাধীনতা পাওয়া যায়। আমি বরাবর শেষের দিকে বসতাম। তার একটা কারণ ছিল আমার ভাষা। আমি মানে কলকাতার ছেলেরা একটু ইয়ে করতো, তো আমি পেছন দিকে বসতাম। তো আমি হাত তুলেছিলাম, আমি বলি স্যার
নিউক্লিয়ার ফ্যামিলিতে স্বাধীনতা পাওয়া যায় এটা ঠিক কথা, কিন্তু স্বাধীনতাটা মনে হয় কিছু ক্ষেত্রে স্বেচ্ছাচারিতায় পরিণত হয়ে যায়, যেটা কিন্তু খারাপ। সেটা স্বীকার করতে রাজি ছিলেন না। তো তখন আমি স্যারকে বেশ কিছু বলি আর কি, বোঝানোর চেষ্টা করি। তো স্যার যখন বুঝেন, মানে একদম মানে নিজের মতে অনড় ছিলেন, তখন আমি একটা বাজে উদাহরণ দিয়ে দিয়েছিলাম স্যারকে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে ওই উদাহরণটা ছাড়া স্যারকে স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতার মধ্যে তফাৎটা আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না। আমি স্যারকে এটা বলেছিলাম যে ধরুন এই মুহূর্তে আমার আপনাকে চড় মারতে মন গেল, কিন্তু আমার নীতি শিক্ষা আমাকে আটকে দিল, অর্থাৎ আমি শৃঙ্খলিত হলাম। এটার মানে কিন্তু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয়, এটার মানে আমার স্বেচ্ছাচারিতায় হস্তক্ষেপ করা। তো এটা আমি বলেছিলাম স্যারকে। তো গোটা ক্লাস তখন স্তব্ধ হয়ে গেছিল, কারণ আমি ক্লাসের সামনে স্যারকে বলছি স্যারকে চড় মারবো। বাট আমি ওটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম যে এখন আমাদের যে লাইফস্টাইলটাতে আমরা যাচ্ছি সেটা আমাদের স্বেচ্ছাচারিতার নামান্তর। তুমি ধরো গ্রামের কোনো একটা ঝামেলা হচ্ছে, তুমি সেখানে ধরো দুটা গ্রামের মধ্যে কিছু হচ্ছে, একজন যে ঝামেলার এক পক্ষ আছে একটা গ্রামে, আরেকজন আরেকটা পক্ষ আরেকটা গ্রামে, তখন তুমি সেখানে বলবে, তখন হয়ে যাবে যে এই আমাদের গ্রামের ব্যাপারে নাক গলাস না, তারপরে বলবে আমার বাকুলের ব্যাপারে নাক গলাস না, তারপরে আসবে যে হচ্ছে আমার ঘরের ব্যাপারে নাক গলাস না, তারপরে বলবে যে যখন ঘরের লোক কিছু বলবে তখন বলবে এটা আমার নিজের সিদ্ধান্ত, আমার নিজের ব্যাপার, আমি নিজের মতন করে থাকতে চাই। মানে আলটিমেটলি আমি কারোই শুনবো না। তো এইটি হয়ে গেছে আমাদের এখন জীবনযাত্রার একটা অংশ। স্বাধীনতা হচ্ছে শৃঙ্খলার মধ্যে দিয়ে আসে, এই জিনিসটাকে আমরা কোথাও যাই ভুলে গেছি, এবং আমাদের জীবনযাত্রাটাকে করে নিয়েছি ওই আমেরিকান হিপিদের মতন, যেটা আমেরিকা 50-60 বছর আগে ছিল, আর সেই জায়গাটাকে আমরা এখন অ্যাচিভ করছি। জীবনযাত্রাটা সেই সেই জন্য আমি বললাম না যে টেকনোলজি আর চাষবাসের দিক থেকে তোমার জিনিসটা দেখো, সমাজটা অনেকটা না ওইরকম হয়ে গেছে। আমাদেরকে প্রকৃতি বলেছে যে দিনের বেলায় কাজ করতে আর রাতের বেলায় ঘুমাইতে, কিন্তু এখনকার দেখবে যারা বড় বড় কর্পোরেট বা আইটি কোম্পানিতে কাজ করে, তো ওদের ওয়ার্ক রুটিনটা এমন, বা যারা ধরো বেসিক আমরা যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আনঅফিসিয়ালি কাজ করছি বা এইসব জিনিসের পিছনে এক্সপেরিমেন্ট করছি, তো এগুলো দেখবে এমন জিনিস তোমার গোটা দিন তো লাগবেই, অনেক সময় রাত 11টা 12টা বাজে যায়, 1টা পর্যন্ত বাজে যায় কাজ করতে। তো প্রকৃতি কিন্তু এরকম কোনোদিনই বলে নাই যে রাত 12টা বা 1টা পর্যন্ত জাগো। তোমার ম্যাক্সিমাম সূর্য ডুবলো, তোমার ওই পাকস্থলীতে খাওয়ার বন্ধ, আর তুমি যাও এবার তোমার রেস্ট লিবার সময়, সকালে যখন সূর্য উঠবে সে তখন উঠে যাও। দেখো পৃথিবীর প্রত্যেকটা জীব, মানুষ বাদ দিয়ে, সকালে একদম ঘুম থেকে উঠে আর রাতের বেলায় সূর্য ডোবার পর নিজের নিজের ঘরে চলে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং হেভি রিল্যাক্স একটা লাইফ লিড করে। একদম তো একদম মানুষ এমন একটা জীব যারা রাত 1টা পর্যন্ত এখনকার দিনে জাগে, আর দিনে হয়তো 9টা 10টা 11টার সময় ঘুম ভাঙে। এখনো পর্যন্ত গায়ের দিকে ওই জিনিসগুলো হয় নাই, তার কারণ হয়তো না আমরা এই জিনিসটাকে হচ্ছে। ধরে রাখতে পারছি। আর এটা হচ্ছে প্রাকৃতিক একটা নিয়ম, সার্কেডিয়ান রিদম যেটাকে বলে। একদম একদম সার্কেডিয়ান রিদমটা যদি না মানে, আমার মনে হয় যে সব ধরনের মেন্টাল বলো, ফিজিক্যাল বলো, ইমোশনাল বলো, স্পিরিচুয়াল বলো, সব ধরনের ড্যামেজ শরীরে হবে। একদম 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 ঠিক কথা। তো আমাদের এটাই ভাবা উচিত বা করা উচিত যে অন্যরা যে ভুলটা করেছে সেই ভুলটা আমরা রিপিট করব না, সেই ভুলটার থেকে শিক্ষা নেব, আর নিজেদের মানে তারপরে নিজেরা আগাই যাব, যাতে করে অন্তত পক্ষে রিপিট ভুল অন্তত যেমন না হয়, যাতে আমাদের জীবনযাত্রাটা মডার্ন শিক্ষা হোক, ঠিক আছে, কিন্তু জীবনযাত্রাটা যেন আমাদের প্রকৃতির সঙ্গে জুড়ে থাকে, যেটা আমাদের আগেকার লোকরা ছিল বা থাকতো। কারণ নাইলে তুমি বাপ যতই রোজগার করো, তোমার আলটিমেটলি চিকিৎসায় সব খরচা হয়ে যাবে। মেডিসিন বা আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, তুমি ভালো করে জানবে। সেটা তো অবশ্যই আমি নিজে অভিজ্ঞতা করেছি, কিন্তু দেখো ওই জিনিসটার থেকে বেরাবার তো কোনো উপায় নাই, এমন ভাবে এই জিনিসটা ট্র্যাপ হয়ে আসছে। কারণ আমাদেরকে বর্তমান বলতে গেলে আরো সে শিক্ষা ব্যবস্থার কথায় আসছি, তো বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ব্রেনটা, দেখো এটা কোনো মাস্টারের ভুল নাই বা হ্যাঁ কোনো হ্যাঁ একটা স্কুলের ভুল নাই, একদম। বর্তমান যে ফরম্যাটটা, যেটা আমি হুম যে হুম ফরম্যাটটার কথা বলছি, যে হিসাবে তৈরি করা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ সিস্টেম ছিল। ওরা সবসময় চাইছিল যে এমন কিছু আমরা বানাবো যাতে করে আমরা যে ইন্ডিয়াতে নতুন, আচ্ছা এটার একটা গল্প আছে, ওই গল্পটা বলছি। দেখো সেই প্রথমে দুবার দুবার মনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2, তারপর আইটি রেভলিউশন আসে। হুম। আশা করি আমি ঠিক বলছি। হ্যাঁ ঠিক বলতে বলে যাও। এখনকার যে এডুকেশন সিস্টেমটা আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এডুকেশন সিস্টেম। তার কারণ বলছি, তখন এই হাতের তৈরি জিনিস বাদ দিয়ে কলকারখানা, মেশিন তৈরি হচ্ছে জাস্ট লেটেস্ট। হুম সেই সময় প্রচুর পরিমাণ গাড়ির টায়ার তৈরি হচ্ছে, গাড়ির ইঞ্জিন তৈরি হচ্ছে, আরো বিভিন্ন ধরনের মাল মেটেরিয়াল তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কলকারখানার কাজ তৈরি হচ্ছে। এই সবে সবে কিছু কিছু
যে ইউরোপের দেশগুলো আছে সেখানে মেশিনারি জিনিস আসতে শুরু করেছে। তো ঠিক সেই সময় তখন কি হতো, ফ্যাক্টরি গুলাকে চালাবে, তো ঠিক সেই সময় ফ্যাক্টরি গুলা চালাবার জন্য তোমার প্রচুর পরিমাণ ওয়ার্কার দরকার হতো, যারা ওইসব ফ্যাক্টরি গুলাতে কাজ করবে বা বিভিন্ন ধরনের, একটা ফ্যাক্টরি তো শুধুমাত্র যে যারা চালায় তাদেরকে দিয়ে তো হবে না, আরো বিভিন্ন ধরনের যারা ওই ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে আরো লোক থাকে। তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ স্কিল লোকের দরকার ছিল, যারা বেশি এটা ওটা বলবে না, শুধুমাত্র যেটা বলছে, যেটা উপর দিক থেকে কমান্ড দিয়েছে সেটুকু জাস্ট কাজটা করা করা চাই, এরকম কিছু লোকের দরকার ছিল। সেই জন্য এই রকম একটা সিস্টেম বানানো হয়েছিল যে যেখান থেকে পড়ার পর তুমি গ্যারান্টেড চাকরি পাবে। একদম একদম। তো এখন ধীরে 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 দীপক যখন আইটি বুম আসে, যেটাকে আমরা বলি ইংরেজিতে ব্রেন ড্রেন, মানে আমাদের যে ভালো ভালো ইন্ডিয়ার ব্রেন গুলো আছে সেগুলো দেখবে আমেরিকাতে চলে গেছে বা যে কোনো ইউরোপীয় দেশে চলে গেছে। তার কারণ হচ্ছে রাশিয়ার আমেরিকা যখন ওই তোমার স্পেস রেসের জন্য কম্পিটিশন করছিল যে কে আগে যাবো আর কে আগে যাবো, হ্যাঁ কোল্ড ওয়ারের সময়, শীত যুদ্ধের সময়। তো ঠিক সেই সময় না তোমার, যেহেতু আমাদের ভারতীয়দের একটা অ্যাডভান্টেজ আছে যে আমরা ইংলিশটা বুঝি, তার কারণ হচ্ছে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর এখানে রাজত্ব করে গেছে। তো সেই ব্রিটিশদের ইংলিশটা দেওয়া আছে, তো সেই দিবার জন্য ইংলিশ একটা খুব সোজা ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা ইংলিশটা বেশি বুঝি। সেই জন্য তোমার ম্যাক্সিমাম কোল্ড ওয়ারের সময় আমাদের ভারতীয় যে সায়েন্টিস্ট গুলো ছিল বা ভালো ভালো যারা ব্রেন ছিল, ঠিক সেই সময় তোমার 80s 90s এর সময় আমাদের দেশ ছেড়ে তোমার আমেরিকায় চলে গেছে ভালো ভালো হাই প্রোফাইল জব, কম্পিউটার আইটি ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, সায়েন্টিস্ট বলো, এই ধরনের কাজে। রাশিয়াও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সেখানে যেতে পারে নাই। তো এখন সেই আইটি যে বুমটা ছিল, আইটি বুমটাও এখন ওভার হয়ে গেছে। এখন আইটি বুম বাদ দিয়ে এখন এআই বুম আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা বুম আসছে। কিন্তু এখনের যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে সময়, এই বর্তমান পরিপ্রেক্ষিতে তোমার বলতে গেলে এই 2023 শেষ হইলো, প্রায় 24-এর দিকে, এখন কিন্তু একটা এমন জিনিস, এখন কিন্তু এন্টারপ্রেনারের টাইম, মানে তুমি একটা নতুন কিছু ক্রিয়েট করবে। তার কারণ হচ্ছে যে যে পরিমাণ ফ্যাক্টরি গুলা ছিল, তুমি হয়তো দেখো তোমাদের গায়ে এমনও শুনিছো যে রেলে কাজ করাবার জন্য বা কয়লা খনিতে কাজ করাবার জন্য ঘরের থেকে ডাকে ডেকে নিয়ে গেছে কোল ইন্ডিয়া বা ইন্ডিয়ান রেলওয়ে। এখন কি পাবে, এখন লোক চেষ্টা করছে কিন্তু এখানে পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখনকার জন্য ওই ধরনের সিস্টেম গুলো লয়, তখনের জন্য ওটা ঠিক ছিল, লোক ফাঁকা ছিল, সিস্টেমের জন্য লোক দরকার ছিল, তো এখন ওগুলো পুরা ফুল ক্যাপাসিটিতে চলছে। এখন ওইদিকে ফালতু মাথা খারাপ করে লাভ না, এখন তো নতুন আরো জিনিস তৈরি করতে হবে, তবে তো যাই পুরো আরো লোক টানা যাবে। তো ওই ক্রিয়েশনটাই হচ্ছে না একদম। আর নতুন ক্রিয়েশন তো আমরা করছি নাই। আর এআই সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই, তবুও মোটামুটি আমার যেটুকু মানে দেখেছি এআইটাকে, সেটা বলছি মানে অগাধ একটা সমুদ্রের মতন কেস আছে এখন। এআই আরো বাড়বে আস্তে 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 আস্তে, মানে যে লেভেলটা আমরা দেখছি এআই এর, সেটা কিছুই নাই, জাস্ট নাথিং। মানে সদ্য শুরু হয়েছে। আমাদেরকে স্কিল মুখী একটু বেশি ভাবে হতে হবে, মানে স্কিলের উপর যদি আমরা নির্ভর না করি, ইভেন আমাদেরকে চাষটাকেও একটা স্কিল হিসাবেই দেখতে হবে এবং চাষের উন্নতির জন্য সেইভাবেই কাজ করতে হবে। না হলে শুধুমাত্র আমার বাপ ঠাকুরদা করছে বলে আমি যদি করি, তাহলে ওই পেটের খাবারটুকুই চলবে। নানান রকমের প্ল্যান করে যদি আমরা না করি, সেটাও তো চলবে না, না যেমন ধরো আমি চলবে না, কারণ আগামী দিনে আজকেই একটা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আজির বাগান করেছে আর কি। আমি ভাইটাকে বললাম যে ভাই ওই মানে একটা গাছ থেকে আর একটা গাছের মাঝের যে ডিস্টেন্সটা, তফাৎটা, সেই জায়গাটাতে হলুদ বা আদা এগুলা লাগান দে, আর আঞ্জির গাছের গোড়ায় গোলমরিচ লাগান দে, তাহলে একটা জায়গায় একসঙ্গে আমি অনেকগুলা ফসলকে করতে পারছি। মানে এরকম ভাবে যদি আমরা প্ল্যানিং না করি, সব জায়গার ক্ষেত্রে এটা কাজ দিবে না, কিন্তু প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিছু না কিছু আইডিয়া উঠে আসবে। কারণ আমরা এই এরিয়ার ভূমিপুত্র, আমরা এখানকার ভূমিটাকে যদি আমরা না ভালো করে চিনি, তাহলে আমাদের থেকে কে আর ভালো করে চিনবে। এবং নিজে যদি না চিনি, তাহলে টেকনোলজির সাহায্য নেবো। আমরা মাটি পরীক্ষা করাবো, জল পরীক্ষা করাবো, সবকিছু করাই, তারপরে সেই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াই সেরকম ভাবে করব। চাষটাকে বাদ দিয়েও আমাদের উন্নতির জায়গা নাই, কিন্তু চাষটাকে স্কিলের মতন জায়গায় নিয়ে যেতে হবে, যে এটা আমার একটা স্কিল। এবং আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমাদের পূর্বপুরুষরা সেই স্কিলটা অ্যাচিভ করেছিল, তারাকে মানে কেউ উপর থেকে দিয়ে দেয়নি যে যা তোরা কাললে ধান ফলাই নিতে পারবি, যা তোরা ইহা করে দিতে পারবি। ওরাও খাইটে খাইটে অভিজ্ঞতা নিয়ে করেছিল। তো সেই জায়গাটাই এখন তো খাটানির জায়গায়, তো ওই যে বললাম এই যে গরু কাটার জায়গায় এখন তো আমাদের গাদা গাদা যন্ত্রপাতি আছে, ট্রাক্টর খুঁটা চলছে। হ্যাঁ, তাহলে অসুবিধার তো আমাদের কিছু নাই। সুতরাং জীবনযাত্রার আমাদের কোরটা যেমন এক থাকে, তার কোর যদি চেঞ্জ হয়ে যায়, যেটা আমাদের হচ্ছে কিছু ক্ষেত্রে, সে কোর ভ্যালুটা যেমন এক থাকে, বাদ বাকি তোমার পারিপার্শ্বিক একটা নদীর মতন কিছু ঘাট তো তৈরি হবে কি, কিছু চেঞ্জেস তো আসবে কি, নতুন কিছু জিনিস অ্যাড তো হবে কি, ওটা কেউ আটকাতে পারবে না। কিন্তু কোর ভ্যালুটা কখনো যেমন আলাদা না হয়ে যায়। একটা একটা বিশাল
ডাইভার্স জিনিসের ব্যাপারে কথা বললে, যে যেখানে পারিপার্শ্বিক সবকিছু একটা থাকবে, তখন অ্যাকচুয়ালি আমাদের জীবনযাত্রাটা যে শুধু সেই ভারতের একটা, হিন্দিতে জানি, বাংলাতে জানি না কি বলে, সেই বলে না যে জিও আর জিনে দো, মানে হুম হুম। বাসুদেব কুটুম্বকম, এরকম আমাদের একটা কনসেপ্ট হ্যাঁ ছিল। হ্যাঁ তো হ্যাঁ। তখন দেখবে যে নিজের ঘর বলতে শুধু আমরা মানুষ থাকতাম না, এখন তো মানুষের মধ্যেও জয়েন্ট ফ্যামিলি ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিতে চলেছে। তখন গরু, কাড়া, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল সবাই থাকতো, তো ওগুলাকে নিয়ে পরে এমন মনে হতো যে আমাদের ওগুলা একটা ঘরের মেম্বার বটে। হ্যাঁ, শুধু গরু কাড়া কেনে, আমি মানে আমার দাদুকে দেখেছি, বা আমার দাদুর বয়সী যারা ছিল তারাও হয়তো সবাই জানে জিনিসটা। যেহেতু আমি মানে আমার উদাহরণটা যখন দিব তখন আমার ঘরের লোকের কথাটাই বলবো। আশেপাশের গাঁয়ের লোকগুলার একদম শুধু মুখে লয়, নাম হিসাবে চিনতো, ওইটা অমুক, ওইটা তুসুক, ওইটা মানে নাম হিসাবে। তুমি তোমার পাশাপাশি গাঁয়ের কটা লোককে নাম হিসাবে চিনো বলো না? না, চিনি নেই। স্বাভাবিক ব্যাপার, তারা সেটাকে ফ্যামিলি বলে মনে করতে বলেই সেই জায়গাটাতে ছিল। এই যে যেটা আমরা ওই বারবার ওই মানে জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে কোর ভ্যালুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা যে বারবার আসছি, সেটাই বড় ব্যাপার আর কি। মানে আমরা যেখানে আগে আশেপাশে 3-4টা গাঁকে সহ আমার নিজের পরিবার হিসাবে ভাবছি, সেখান থেকে হতে হতে আমি এখন আমার নিজের বাকুলের গিলাকে আমার পরিবার হিসাবে হয়তো আমরা অনেকেই ভাবছি না। আমার ঘরের বাপ মাকে অনেকে ভিনু করে দিছে। তাহলে আমার একটা কোর ভ্যালুর পরিবর্তন হয়ে যাচ্ছে না? সেই একটা তুমি জিনিস শুনিছো, শুনিছো বলতে একটা জিনিস বলছি তোমার, তুমি যখন চাষবাসের ব্যাপারে বলছো, তখন একটা জিনিস বলছি, মানুষের ভবিষ্যৎটা কি হবে। হুম হুম। মানুষের ভবিষ্যৎটা বলতে তুমি অনুনাকি বলে একটা কিছু শুনিছো, ফিউডো সায়েন্স বলে একটা জিনিস হয়, হ্যাঁ, ফিউডো সিউডো সায়েন্স। সায়েন্স, হ্যাঁ হ্যাঁ। অনুনাকির ব্যাপারে শুনিছো কি? না, শুনি নাই। অনুনাকি, না। অনুনাকি মানে এটা অনেকেই বলে, এটা তো জানো, অনেকেই বলে যে আমাদের যে মানব সভ্যতা আছে, তো সেই মানব সভ্যতাটা নাকি এলিয়েন থেকে ডিরাইভ হয়েছে। মানে এমন হয়েছিল যে আমাদের ভারত বা আমাদের পৃথিবীতে কিছু এরকম এলিয়েন আসছিল, এবং যারা কিছু জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করেছিল, এবং সেটার ফলাফল হচ্ছে বর্তমান সময়ের মানুষ। ঠিক আছে, আচ্ছা। এটার কারণ কি আমি এটা তোমাকে বলছি। এটার আমি নিজেও মানি নাই, বা নিজেও এটাকে মানে মাঝামাঝি একটা জায়গায় কোনো সময় মনে হয় যে ঠিক, কোনো সময় মনে হয় যে ভুল। এটা ফিউচার সায়েন্স টাইপের জিনিস বটে, যেটা সত্যি হতেও পারে, নাও হতে পারে, কারণ তখনকার দিনে কে দেখেছে। হুম তো হুম। তখন কি হয়েছিল যে কিছু যখন এলিয়েন এসেছিল না, তো তখন ওরা এরকম আসার পর এরকম ওরা গোটা জিনিসটাকে, যেমন আমরা ধরো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যেটা আমরা বলছি, তো হুম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা কোনো একটা প্রোগ্রাম বানাইলাম কম্পিউটারে। তো হুম সেই প্রোগ্রামটা বানাবার পর যখন কম্পিউটারটা আমাদের রেডি হয়ে গেল, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখবে এখন তো ওটার প্রথম স্টেজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটুকু এখন একটা ছোট বাচ্চা আছে। হুম তো হুম। ধীরে 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 যখন বাচ্চাটা বড় হবে, তো তখন দেখবে যে বাচ্চাটার একটার থেকে অন্য বাচ্চা করার জন্য আর মানুষের কোনো দরকার হবে না, ওরা নিজেরাই দেখবে ওই কম্পিউটারের সঙ্গে কথা বলছে, এবং ওরা নিজেরাই একটা প্রোগ্রামের থেকে আরো 3-4টা প্রোগ্রাম নিজেরাই বানাই দিবে। হুম হুম হুম। মানে একটা চ্যাট জিপিটি যদি তৈরি হয়, বা একটা গুগল বার্ড যদি তৈরি হয়, সেই চ্যাট জিপিটিটা ভবিষ্যতে এতটাই অ্যাডভান্স হবে এত পরিমাণ ডাটার সঙ্গে। কারণ এখন যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আছে, চ্যাট জিপিটি 2021-এর পর্যন্ত মনে হয় লেটেস্ট ডাটার হিসাবে চলছে। এই 2021-এর যে ডাটা বা তার আগের বছরের যে ডাটাগুলো ওরা কনজিউম করেছে, তখন লোকের এত ডিজিটাল ডাটা ছিল না। এখন 2021-এর পর থেকে, বা আমাদের ভারতে যবে থেকে ইন্টারনেট রেভলিউশন আসছে জিও লঞ্চ হওয়ার পরের থেকে, 2016-17 সালের পর থেকে এত পরিমাণ ডাটা, এত প্রিসাইজ ডাটা, এত লোকাল লোকের ঘরের থেকে ডাটা, প্রত্যেকটা গায়ের লোকের কাছে ফোন আছে, নালে রাঁধে না গ্যাসে রাঁধে, সব জিনিস পাওয়া যাবে। আর ওই ফেসবুকে যদি ও ঘরের 2-4টে ছবি আপলোড করে, তাহলেই বোঝা যাবে। এত পরিমাণ ডাটা গুলাকে যখন ফিড করা হচ্ছে, তো ভবিষ্যতে এমন একটা পর্যায়ে পড়বে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রেন বালা, যেমন এই কিছুদিন আগে একটা রোবট তৈরি হয়েছিল, রোবট গুলা না মানুষকে আর তৈরি করতে হবে না, ওরা নিজেরাই একটা রোবট আরেকটা রোবটকে তৈরি করবে। সে আই হ্যাঁ, মুভি রোবটের, সে ওইটা হলিউডে দেখাচ্ছিল ওইটা না। তো তৈরি তো করবে গে। তুমি যখন চ্যাট জিপিটির কথাটা বললে আমি বলছি, মানে আমি একটা ওয়ার্কশপে যোগ দিয়েছিলি, দুদিনের একটা ওয়ার্কশপ ছিল এআই এর। সেইখানে ওরা দেখালো ওই চ্যাট জিপিটি 4, যেটা 4 ভার্সনটা, চ্যাট জিপিটি 4 আচ্ছা ভার্সনটার থেকে অলরেডি বোট, মানে ওই টাইপের বোট তৈরি করা যাচ্ছে। মানে তুমি তোমার নামে একটা চ্যাট জিপিটি তৈরি করতে পারো, কিন্তু ওখানে চ্যাট জিপিটা এখন অতটা ভাস্ট লেভেলে উন্নত হয়নি। সেটার উন্নতটা এরকম ভাবে হয়েছে যে সেটা শুধুমাত্র স্পেসিফিক একটা অ্যাপেই কাজ করবে। মানে হচ্ছে কি, যে ধরো তুমি তোমার চ্যাট জিপিটিটাকে তৈরি করলে তোমার হোয়াটসঅ্যাপের বিভিন্ন রিপ্লাই গুলো দেওয়ার জন্য, বা বিভিন্ন ইয়েগুলো দেওয়ার জন্য, তো সেটা সে আচ্ছা করতে আচ্ছা, পারবে। মানে অটোমেশন করার জন্য, যেগুলোর জন্য হয়তো তোমার সময় লাগতো, আগামী দিনে হ্যাঁ এমন হয়ে যাবে না, তুমি ভিডিওর ক্ষেত্রেও হতে পারে যে তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট ভিডিওটা রেকর্ড করো, ওরা অটোমেটিকলি যেসব ওয়ার্ড গুলো ফিল্টার করতে হবে, যেসব সাইলেন্ট গুলো ফিল্টার করতে হবে, সব ফিল্টার করে ভিডিও রেডি। তুমি শুধু হুম। ক্লিক করবে, ক্লিকও করতে হবে না, ইউটিউবের সঙ্গে বা ফেসবুকের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক থাকবে, টিপলে সঙ্গে সঙ্গে 10টা প্ল্যাটফর্মে আপলোড করে দিবে। একদম একদম। এই জিনিসগুলাই চলছে। একটা মানে আমরা অ্যানথ্রোপোলজিতে জিনিসটা পড়েছিলাম, বা অ্যানথ্রোপোলজিতে যারা পড়ছে তারা জিনিসটার সঙ্গে ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে গিয়ে যে বলে মেটেরিয়াল কালচার। মানে যখন কোনো একটা মেটেরিয়াল আসে,
তখন সে তার সঙ্গে করে কিছু কালচারকে নিয়ে আসে, যেটা আমাদের জীবনযাত্রার অংশ হিসাবে তৈরি হয়ে যায়। যেমন ধরো আমাদের কাছে ফোনটা যখন এলো, তখন ফোনের সঙ্গে সঙ্গে ফোন রিলেটেড অনেক একটা কালচার আমাদের কাছে চলে এলো। তেমনি যখন এআই আসবে, তখন চলে এআই আসবে। রিলেটেড আমাদের কালচারের সঙ্গে কিছু জিনিস অ্যাড হবে। তো সেই রকম জিনিসগুলো যখন অ্যাড হবে, তার সঙ্গে কিছু জিনিস আছে যেগুলো আমাদের বার হয়ে যাবে। বার হওয়াটা আর আসাটা, এই দুটার মাঝেই আমাদেরকে নিজেদের যে জায়গাটা, যে নিজেদের যে পরিসরটা, সেই পরিসর ব্যালেন্স। ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে। সেই মানে সেইটাকে বিগড়ানো চলবে না। সেই অনুনাকের গল্পটাই ছিলাম নাই, হুম অনুনাকের গল্পটা তো সেইখানে ওই অনুনাকের গল্পটাতে এমন শোনা যায় যে পৃথিবীতে কিছু জীব আসছে, তো হুম ওই এলিয়েন জীবগুলা নয়, এই তোমার পিরামিড, তারপর তুমি হয়তো একটা সভ্যতার ব্যাপারে শুনবে, মেক্সিকোতে আছে মায়া সভ্যতা। হুম হুম তো হুম। মায়া সভ্যতার ব্যাপারে অনেক কিছু জানে না, যেমন কিছু মনে হয় যে এগুলো মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না, এত কিছু আছে অন্য জিনিস। আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সে তখনকার সময় ওরা আসে পর কিছু মানুষকে ওরা নিজের জিন দিয়ে পর জেনেটিক্স, মানে এলিয়েনের কিছু জিন দিয়ে পর জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করে ওরা বানাইছিল। বানাবার পর সেই তখন থেকে আমাদের শুরু, মানে এটা কিছু ফিউডো সায়েন্স এরকম বলে। হতে এবং পারে। ধীরে ধীরে ওরা দেখলো যে মানুষ জীবন নিজেরাই একে অপরের থেকে অপারেট করতে পারছে, আমাদের আর কোনো দরকার নাই। তো তখন ধীরে 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 ওরা এখান থেকে চলে যায় আচ্ছা, ছেড়ে পর, এরকম একটা গল্প চলে ফিউডো সায়েন্সে। মানে যে কোনো জিনিসে একটা 4 ডাইমেনশনাল ভিউ থাকবে তো, মানে শুধু 3 ডাইমেনশনাল বা 2D এই টাইপের তো হবে না তো। একটা চারদিক থেকে যখন চতুর্মাত্রিক একটা জিনিসকে দেখবার চেষ্টা করতে হবে যে কোনো জিনিসটা। তো যাই হোক, সেটা আমাদের জায়গার থেকে আমরা সরে যাচ্ছি জায়গা অনেকটা। থেকে অন্যদিকে চলে চলে অন্য গেছিলাম। অন্যদিকে চলে যাচ্ছি বারবার। 100-150 বছর আগে যদি কোনো লোকের কোনো ফটোগ্রাফ বা কোনো কেউ ড্রয়িং করেছে কোনো একটা মানুষের ব্যাপারে, তাতে ছেলে হোক বা মহিলা হোক, বা আমাদের এখানে লোকাল রাজবাড়ি গুলো দেখবে গেট কত বড় বড় থাকতো, হুম কত হুম বড় বড় ঘর ছিল। হুম তখনকার দিনে জেসিবিও থাকে না, কিছুও থাকে না, তবুও এত বড় বড় জিনিসগুলো তৈরি হয়েছিল। হুম তো তখনকার দিনে তো মানুষের যেটা এফিসিয়েন্সি ছিল সেটা হয়তো বিভিন্ন জীবকে ব্যবহার করে বা বিভিন্ন মানুষকে ব্যবহার করে করেছিল। তো তখনকার দিনে লোকের যে খাটার ক্ষমতাটা ছিল সেটা কিন্তু দমে বেশি ছিল। ধীরে ধীরে না আমাদের ফিজিক্যাল যে খাটার ক্ষমতা এটা কমে যাচ্ছে, আর আমরা মেন্টালি দমে কিছু করছি। কম্পিউটারের কাজ করলে মানে মেন্টাল ওয়ার্ক, আরো এটা ওটা ভিডিও করা মানে মেন্টাল ওয়ার্ক, আরো কিছু করা মানে মেন্টাল ওয়ার্ক। শরীরটা কাজ করছে না আর মাথাটা দমে কাজ করছে। তো ধীরে 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 যখন ইভলিউশন তো এখনো হচ্ছে, হুম হুম। যেটা প্রসেস চলছে ইভলিউশনে, তো তখন ধীরে ধীরে কি হবে, আমাদের মাথাটা বড় হয়ে যাবে আর শরীরটা একদম পুরো লেডপে কাছে দেশলাই কাঠির মতো রয়ে যাবে, যেটা আমরা অনেক হলিউড সিনেমায় সেই এলিয়েনের ছবিগুলো যেমন দেখতে পাই, যে ব্রেনটা বাড়ি গেছে, ব্রেনটা দমে বুদ্ধিমান, কিন্তু শরীরটা সেই এরকম লেলপেলা রয়ে গেছে। দেখো ওই আফ্রিকাতে একটা ট্রাইব পাওয়া যায়, আমার ট্রাইবটার নামটা এই মুহূর্তে মনে আসছে না। তো ওরা এখনো বনজ বিভিন্ন যে জিনিসপত্র গুলো পাওয়া যায় সেটার উপরেই সার্ভাইভ করে ওই Hunting। বুশম্যান সেই না, বুশম্যান নয়। তো বুশম্যান। বুশম্যান নয় তো তাদের যে পাকস্থলীতে, জানো তো আমাদের পাকস্থলীতে নানান রকমের উপকারী ব্যাকটেরিয়া থাকে যারা জিনিস আমাদের খাদ্য বস্তু গুলাকে হজম গার্ড করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া বলে। হ্যাঁ। তো পাকস্থলীতে অন্ত্রতে গার্ড হ্যাঁ, অন্ত্রতে, ব্যাকটেরিয়া। সরি, অন্ত্রতে থাকে। তো সেই অন্ত্রতে, ওদের অন্ত্রতে গড় 16,000 রকমের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া। যেখানে আমাদের জেনারেশনের একটা সাধারণ মানুষের অন্ত্রতে গড়ে 2,500 রকমের গুড ব্যাকটেরিয়া থাকে। মানে কোথা 16,000 আর কোথা 2,500। মানে আমরা যে আজকে আমাদের লাইফস্টাইল বদলের জন্য আমরা কত আমাদের গুড ব্যাকটেরিয়া গুলোকে মেরে দিয়েছি, একদম শেষ করে দিয়েছি, যে কারণের জন্য আমাদের দেখবে আজকে নানা রকমের লাইফস্টাইল চেঞ্জের জন্যই এই প্রবলেম গুলো হচ্ছে। যে 1,000 জন, মানে প্রত্যেকের 1,000টা করে রোগ, গ্যাসের প্রবলেম, অমুক প্রবলেম, তুসুক প্রবলেম। কারণ খাদ্যবস্তু ভিতরে যেটা যাচ্ছে সেটাকে তো সেই ডাইজেস্ট হতে হবে, ঠিকঠাক জিনিসটা কাজে লাগতে হবে, সেই জায়গাটায় তো আমরা লাগছি না। তার একটা মেন কারণ আমাদের জীবন শৈলীটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইলের ধরনটা চেঞ্জ করে নিয়েছি আমরা। বেসিক যে জিনিসগুলা সেগুলাকেও আমরা নিজেরা খাইতে তৈরি না করে সেটাকেও আমরা কিনে তৈরি, মানে কিনবার চেষ্টা করছি। যেখানে সরিষাটা আমি ঘরে চাষ করছি, তারপরে আমি সরিষাটা বিক্রি করে দিচ্ছি টাকার জন্য, দিয়ে আর আমি সরিষার তেল কিনে নিয়ে আসছি। যে সরিষার তেলটার মধ্যে ম্যাক্সিমাম একটা, মানে ম্যাক্সিমাম না হলো বড় একটা অংশ থাকছে পাম তেল বা নানা রকমের রিফাইন তেল। তো তাহলে আমি খাচ্ছি খারাপটা, তো স্বাভাবিকভাবে আমার শরীরের উপর সেটা ইম্প্যাক্ট পড়ছে, দিয়ে সেটা আমাদের। আচ্ছা, গার্ড ব্যাকটেরিয়ার ব্যাপারে তুমি যখন কথাটা বললে,
হুম গাট ব্যাকটেরিয়া এমন একটা জিনিস, তুমি জানো একটা মানুষের মানে এখন আমরা হয়তো ধীরে 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 একটা মানুষের যে মেন্টাল হেলথ সেটাকে হয়তো একটু বলছি, নাহলে তো আগেকার দিনে মেন্টাল হেলথ সম্পর্কে অতটা ধারণা ছিল না, ধারণা কারণ ছিল না। তখনকার দিনের লোকের জীবনটাই ছিল হেভি রিল্যাক্স, মানে ওদের কোনো চাপ তাপ নাই, হুম বাস বিন্দাস, কিছু নাই, চাষবাস করবো দিনবেলা, দুবার খাচ্ছে পেলে হইলো, দিনের শেষে বাস ঝুমুর তুমুর করবো, ছোনা হবে, আরো কাঠি নাচ হবে, আরো যা কিছু হোক, যা যে কিছু হয়। সাংস্কৃতিক জগতে ভাসে থাকবো সন্ধ্যাবেলাটাই, আর বাস ঘুমাই দেবো, এটা একটা কাজ ছিল। কিন্তু এখনকার দিনে আমাদের যেভাবে লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে, জীবনযাত্রার মানও সেরকম বদলে গেছে, তো হুম সেই ক্ষেত্রে এই যে গার্ড ব্যাকটেরিয়া গুলো আছে, গার্ড ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, একটা মানুষের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, ইমোশনাল হেলথ, তো ওই গার্ড ব্যাকটেরিয়া যেন তোমার প্রত্যেকটা হেলথের জন্য দায়ী। একটা মানুষের মনের অবস্থা কেমন, ও রাগছে না কাঁদছে না বিশাল রাগী ফিল করছে, বা নিজেকে বিশাল ডাউন ফিল করছে, কোনো কোনো সমস্যায় হুম আমাদের হুম হুম নিজের মনের ভিতরে হয় না যে আমরা ডাউন ফিল করছি বিশাল, কেউ হুম বললে হ্যাঁ ঠিক আছে, মানে নিজের জগতে ভাসে যায়, যখন আমরা মনের ভিতর থেকে অনেক ডাউন ফিল করি, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হ্যাঁ একটা হ্যাঁ সময় হ্যাঁ আসে যে আছে ডাউন আছে। ফিল করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে গাট ব্যাকটেরিয়া গুলো আছে, সেই গাট ব্যাকটেরিয়া কিন্তু প্রত্যেকটা মানুষের মেন্টাল স্ট্যাটাসের জন্য দায়ী। আর আমাদের শরীরে গাট ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নেবার পরে হইলেও, মানে যবে আমরা জন্ম হইলাম তারপরের থেকে আমাদের পেটে জন্মাবার থেকে রয়ে গেল, সেরকম কিন্তু নাই। জন্মাবার পর থেকে গাট ব্যাকটেরিয়া কিন্তু থাকে না, হয়তো আমার ইনফরমেশন গুলো ভুল বা ঠিকও হতে পারে, কিন্তু এটা আমি দু তিন জায়গা থেকে ভেরিফাই ডকুমেন্টারি থেকে করেছে। আমি জানিছি। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের যখন জন্ম হয়, দীপর আমরা যখন মায়ের দুধ খাই, তো মায়ের দুধ খাওয়ার সময় ওই যখন দুধটা আমাদের শরীরে ঢুকে না, তো সেই তখনই আমাদের শরীরে দুধের মাধ্যমে অনেক পরিমাণ গুড, যেটা গার্ড ব্যাকটেরিয়া বলে, তো সেই ব্যাকটেরিয়া গুলো না চলে আসে। আচ্ছা। শুরুতে আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া থাকে নাই, তারপর যখন আসে, তো তখন ধীরে 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 ওগুলোকে বাড়তে শুরু করে। তখন তো শুরুতে আমরা স্টার্টিং এ শুধু দুধেই খাই, তারপর আরো খাবার দাবার খাই, তো সেই ক্ষেত্রে বাড়তে শুরু করে। তারপর আমরা যখন এখন মডার্ন লাইফ স্টাইলে যখন এই ধরো বিভিন্ন সোডা ধরনের জিনিস খাচ্ছি, বা বিভিন্ন সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো এগুলো কিন্তু সেই গার্ড ব্যাকটেরিয়া গুলোকে মারে দেয়। হুম 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 এবং ধীরে 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 যে খাবার গুলা খাচ্ছি, সেই গার্ড ব্যাকটেরিয়া গুলোকে মারে দেয়। আর ধরো খাবারটা যত, তুমি যে আফ্রিকান ট্রাইবটার কথা বললে, সেই আফ্রিকান ট্রাইবটা কিন্তু তোমার দেখো, ম্যাক্সিমাম যে খাবার গুলো ছিল সেগুলো কিন্তু প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক হুম খাবার বলতে একটা, তুমি যদি ধরো আঞ্জির খাও, আঞ্জিরটাকে তুমি যদি মাটিতে গাড়ো, তো মাটিতে গাড়ার ফলে কি হবে, যে ওটা থেকে গাছ হতে পারে একটা পাকা হ্যাঁ আঞ্জিরের হ্যাঁ থেকে। তার মানে কি, ওর ভিতরে কিছু লিভিং অর্গানিজম আছে বা লিভিং সেল আছে। কিন্তু হুম। একটা বিস্কুটকে তুমি যদি মাটিতে গাড়ো, ওইটার থেকে কি তোমার গাছ বেরোবে, বা না না না। ওইটার থেকে কি তোমার আরেকটা বিস্কুট হবে, হবে না? তার মানে কি ওটার ভিতরে ডেড সেল আছে। হুম তো একদম। এই ধরনের যে প্রাকৃতিক জিনিসগুলো, সেগুলোতে কিন্তু তোমার গার্ড ব্যাকটেরিয়া বলে আর গুড ব্যাকটেরিয়া বলে, এগুলো কিন্তু অনেক বেশি। সেই জন্য আফ্রিকান যে লোক, ওদের লাইফস্টাইল দেখবে 99%, এমনকি 100% হয়তো র ফুড বা র মিট, বা ওদের যেমন একটা, যেমন মানে কাঁচা জিনিস ওরা বেশি খায়। হুম আর হুম ওদের সেরকম লিভারে সেরকম হজম শক্তিটাও আছে। এই কথাগুলো কেমন হলো, আমরা অনেকক্ষণ বিভিন্ন জিনিসের ব্যাপারে ঘোরাঘুরি করলাম আমাদের ভিডিওটাই। আগেকার দিনে চাষবাস সমাজ, হ্যাঁ। এখন বর্তমান সমাজ কেমন ছিল, টেকনোলজির ব্যাপারেও একটু গেছিলাম, একটু ফিউডো সায়েন্সও গেছিলাম, গার্ড ব্যাকটেরিয়ার ব্যাপারেও বললাম। তো এখন এই ধরনের জিনিসগুলো নিয়ে পরে মনে হচ্ছে যে পডকাস্টটা এবার শেষের দিকে করা যায়, কারণ ধীরে ধীরে একটু একটু করে কথা বলাটা ঠিক আছে, একবারে যদি বেশি লম্বা করে দিই তাহলে ভিডিওগুলা, হ্যাঁ কারণ আগের বারে করার প্রত্যেকটা, চেষ্টা করেছিলাম আমরা এক না, যতগুলো টপিককে টাচ করতে গেছি, প্রত্যেকটা টপিককে নিয়ে নিয়ে আরো আলোচনা চলতে পারে অনেকক্ষণ ধরে। যাই হোক। এখন আপাতত একটা কম ঝম করে যা শুরুটা করা। হ্যাঁ হ্যাঁ আমার ভিতরে যেন এই জিনিসটা ছিল যে আগে ভালো সেট আপ রাখবো, সব রাখবো, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে পডকাস্টের যে জিনিসটা, সেটা যখন বুঝলাম যে ওইটা ম্যাটার করে না আমার কাছে কি ইকুইপমেন্ট আছে, শুধু আমি কি বলছি ওইটা ম্যাটার করে, যে আমার ভিডিও হুম কোয়ালিটি ভালো হোক বা না হোক, ওইটার থেকে বড় জিনিস হচ্ছে যে আমি কি দিচ্ছি। তাতে হুম। আমি ঘরে তৈরি করি আর কি বলে ইয়াতে তৈরি করি, ফ্যাক্টরিতে তৈরি করি, জিনিসটা হচ্ছে যে আমি কি কি বানাচ্ছি, ওইটা যদি ভালো জিনিস হয় তো আমার মনে হয় যে চলবে। তাইলে তুমি কি বলছো যে পডকাস্ট করাটা কতটা দরকার, আগামী দিনে কি মানুষ এগুলোর ভিতরে ইনভলভ হবে, পডকাস্টিং এর ভিতরে? অবশ্যই মানে যেমন ভাবে আমরা পডকাস্টের মাধ্যমে মানুষকে আবেদন জানাচ্ছি যে আমাদের পুরোনো জিনিসটাকেও, কোর ভ্যালুটাকে ধরে রেখে নতুন নতুন জায়গাগুলোতে এক্সপেরিমেন্ট করতে, তেমনি ভাবে পডকাস্টটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে ওই সমস্ত ক্ষেত্রের মানুষগুলাকে তুলে আনে আমাদের মানুষের কাছে সেই মতটা, সেই মানে জিনিসটাকে ভালো করে প্রচার করানোর জন্য, ভালো করে তাদেরকে বোঝানোর জন্য পডকাস্টটা একটা ভালো মাধ্যম হতে চলেছে। এবং হবে অন্যান্য ক্ষেত্রে যখন অন্যান্য বিভিন্ন সমাজের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি আমাদের জঙ্গলমহল সহ ছোটনাগপুর এরিয়ার জন্য এটা একটা ভালো বার্তা নিয়ে আসবে। হ্যাঁ। এরকম পডকাস্ট আমরা আরো করার চেষ্টা করবো। এখন এই পডকাস্টটা আপাতত শেষ করছি। হ্যাঁ। ওকে। নমস্কার।